হরে কৃষ্ণা। রাখি বন্ধন বা রক্ষাবন্ধন কবে পড়েছে? 2025 সালে। রাখি বন্ধনের কি মাহাত্ম্য রয়েছে? কে প্রথম সূচনা করেছিল এই উৎসবের? কে প্রথম রাখি বন্ধন গ্রহণ করেছিল? কোন শাস্ত্রে উল্লেখ রয়েছে এই রাখি বন্ধনের মাহাত্ম্য কথা? রাখি বন্ধনের সময়সূচি কি? এই রাখি বন্ধন কি দিয়ে তৈরি হয়? সারা বিশ্বের সময়সূচি কি রাখি বন্ধন গ্রহণ করার? আমরা কিভাবে এই রক্ষাবন্ধন উৎসবটি পালন করব? আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। সবাই সাথে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গী কৃপায় আমিও খুব ভালো আছি। তো এই বছর রক্ষাবন্ধন বা রাখি পূর্ণিমা পড়েছে আগামীকাল 9 আগস্ট শনিবার, শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি। এই দিন আরও একটা খুব সুন্দর উৎসব রয়েছে, সেটা হচ্ছে ভগবান বলরামের শুভ আবির্ভাব তিথি। বলরামজি এই দিন মাতা রোহিণী আর পিতা বাসুদেবের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। আর এই দিনই কিন্তু 5 দিন ব্যাপী যে ঝুলন যাত্রা মহোৎসব চলছে, এই দিনই শেষ হবে। আর এই দিনই কিন্তু ইন্দ্রদেব প্রথম রক্ষাবন্ধন, সারা বিশ্বে ব্রহ্মাণ্ডে কিন্তু প্রথম রক্ষাবন্ধন গ্রহণ করেছিলেন ইন্দ্রদেব। তাকে কে পড়িয়েছিল? তেনার পত্নী শচী দেবী। প্রথম ইন্দ্রদেব কিন্তু সূচনা করেছিলেন এই রক্ষা বন্ধনের। ওনার পত্নী ওনাকে পরিয়ে দিয়েছিলেন এই রক্ষা কবচ বা রক্ষা বন্ধন। ঠিক আছে, তো এই দিনের মাহাত্ম্যটা আমরা আগে শ্রবণ করি। তো এই দিন দেবতর্পণ, ঋষি তর্পণ হয়ে থাকে এবং এই দিনেই বেদ উপকর্ম হয়ে থাকে। অর্থাৎ যারা বেদ শাস্ত্র শিক্ষা গ্রহণ করতে চান সদ্গুরুর তত্ত্বাবধানে, তারা এই দিনে বিশেষ করে এই রক্ষা কবচ ধারণ করেন। কার মাধ্যমে? গুরুদেবের মাধ্যমে। তাদের গুরুদেব নিজের হাতে নিজের শিষ্যদেরকে পরিয়ে দেন এই কবচ, যাদেরকে তিনি বৈদিক শিক্ষা দেবেন। তো এই দিন থেকে বেদ শিক্ষার শুভ আরম্ভ হয় এবং এই দিনে অনেকের উপনয়ন হয়ে থাকে, কেউ দীক্ষা গ্রহণ করেন, উপকর্মও হয়ে থাকে এই দিনে। ব্রাহ্মণেরা তাদের পৈতে পরিবর্তন করেন এই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথির দিন। এই সম্পর্কে কোন শাস্ত্রে উল্লেখ রয়েছে? এই সম্পর্কে উল্লেখ রয়েছে নারদ পুরাণের 4th খণ্ডের 124তম অধ্যায় উল্লেখ রয়েছে। যে মাহাত্ম্যগুলো আমরা বললাম, এইগুলো এই শাস্ত্রে উল্লেখ রয়েছে। তো প্রথম ইন্দ্রদেব যে রক্ষা কবচ ধারণ করেছেন, এটা উল্লেখ রয়েছে ভবিষ্যোত্তর পুরাণের উত্তরখণ্ডের 137তম অধ্যায়ে উল্লেখ রয়েছে যে নারদ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছিলেন এই রক্ষা কবচের কথা। আর ওনাকে বলছিলেন যে যুধিষ্ঠির, তুমি শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রক্ষা কবচ গ্রহণ করো। তাই বলে এটা কিন্তু কোনো শুধু সুতো নয়, এটা কি দিয়ে তৈরি করতে হয় সেটাও কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে, সেটা আমরা সামনে দেখব। তো এগুলো তারপরে কখন পড়তে হবে সেটাও শাস্ত্রে উল্লেখ রয়েছে। তারপরে কি করে ধারণ করবে বা কে ধারণ করাবে সেটাও কিন্তু এই ভবিষ্যৎ পুরাণে উল্লেখ রয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে এই দিন তুমি অপরাহ্নকালে শুভ সময়ে এটা ধারণ করো, তাহলে তোমাকে কেউ পরাজয় করতে পারবে না। তারই সঙ্গে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে যে এই দিনের একটা মাহাত্ম্য রয়েছে, যে একবার বলি মহারাজ তার গুরুদেব শুক্রাচার্যের কাছে গিয়েছিলেন। কেন? কারণ বলি মহারাজ কোনো মতেই ইন্দ্রদেবকে হারাতে পারছিলেন না। অনেক যুদ্ধ করেছেন কিন্তু প্রত্যেকবার ইন্দ্রদেব জিতে যাচ্ছিলেন। তার জন্য উনি গিয়েছেন নিজের গুরুদেবের কাছে, বলি মহারাজ, যে কি কারণে উনি জিতে যাচ্ছেন, আমি কেন ওকে হারাতে পারছি না, আমি তো বেশি বলশালী, আমার ক্ষমতা বেশি, তবুও কেন হারাতে পারছি না। তখন শুক্রাচার্য গুরুদেব বললেন ওনাকে যে তুমি 1 বছর ওকে হারাতে পারবে না, কারণ ও শ্রাবণ মাসের এই পূর্ণিমা তিথিতে ও রক্ষা কবচ গ্রহণ করেছে। সেটা কে পরিয়ে দিয়েছে? ওর গুরুদেব, মানে দেবগুরু বৃহস্পতি আর হচ্ছে ওনার পত্নী শচী দেবী। ওরা দুজনেই কিন্তু রক্ষা কবচ পরিয়েছিলেন ওকে, ইন্দ্রদেবকে। তার জন্য 1 বছর তুমি ওকে পরাজয় করতে পারবে না, কারণ 1 বছর পর আবার ওই দিন আসবে, আবার পড়বে, তবে তো রক্ষা পাবে। তো তার জন্য ইন্দ্রদেব অপরাজয় হয়ে গেছিলেন, ওনাকে কেউ হারাতে পারছিলেন না, পরাজয় করতে পারছিলেন না। তো মেনলি কিন্তু এই উৎসবটা রাজাদের জন্য। তো এরকম নয় যে ভাই বোনেরই শুধু এটা উৎসব, সবাই সবাইকে পড়াতে পারে। রাজাদেরকেই পড়ানো হতো বেশিরভাগ, যেহেতু ওনারা যুদ্ধে যেতেন, যাতে ওদেরকে
কেউ হারাতে না পারে, পরাজয় না করাতে পারে, তার জন্য এই উৎসবটি পালন হয়। তো তার জন্য আমরাও নিজেরাও কিন্তু এই উৎসবটি পালন করতে পারি, কিন্তু অবশ্যই সেটা ভগবানের প্রসাদী হতে পারে, হতে পারে না, প্রসাদই হতে হবে আগে ভগবানকে নিবেদন করে সেটা। কারণ ভগবানকে অনেকে অনেক রূপভাবে সেবা করে, কেউ দাক্ষ রসে, কেউ মাধুর্য রসে, কেউ সখ্য রসে, তাই না? তো ভগবানকে সেই রসেই নিবেদন করে সেটা আমরা নিজেও গ্রহণ করতে পারি, বা নিজের যারা ছোট ভাই বোন বা মা বাবাকে পড়াতে পারে, মানে স্ত্রীও নিজের স্বামীকে পড়াতে পারে, যাতে তার মঙ্গল হয়, তার সাথে কোনো দুর্ঘটনা না ঘটে, যাতে ভালোভাবে থাকতে পারে, সুস্থতার অমঙ্গল যাতে না হয়, এভাবে। ঠিক আছে, তো চলো দেখে নিই শাস্ত্রে এখন কি উল্লেখ রয়েছে, যে এই সুতোটা কি দিয়ে তৈরি হবে আর কখন পড়তে হবে, আর তারই সঙ্গে এটার সময়সূচি কি। তারপরে আমরা জানবো যে এই দিন আমরা কি কি করব। ভগবান বলছেন যে সময় হচ্ছে বিকেল, অপরাহ্নকালে রক্ষা সূত্র তৈরি করবে। সেটা তৈরি করবে লাল সুতি বা রেশম বস্ত্রে, সাদা শস্যের বীজ, গোটা ধান, জব শস্য, সুবর্ণ মানে কালো শস্যে, দুর্ভা ঘাস, চন্দন নিয়ে জলে ধুয়ে গিট দিতে হবে কেশর লিপ্ত সুতোর দ্বারা। এটিকে তাম্রপাত্রে রেখে পবিত্র করবে, এবার ভগবানকে অর্পণ করবে, সেই প্রসাদটা কিন্তু গ্রহণ করবে। ঠিক আছে, উঠোনে একটি চতুষ্কোণ স্থানে গোময় লেপন করে বেদি বা পিঁড়ি স্থাপন করে বসতে হবে। সকলে আনন্দে দিব্য নাম কীর্তন করবে। প্রথমে ব্রাহ্মণ মানে রাজার ক্ষেত্রে, ধর্মপত্নী স্বামীর ক্ষেত্রে, বোন ভ্রাতার ক্ষেত্রে অর্ঘ্যদান অর্চনাদি করবে। এরপর এই মন্ত্র উচ্চারণ করে ডান হস্তে রক্ষাসূত্র বন্ধন করবে। যেন বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন তাম অভিবদনামি রক্ষে মা চল। অর্থাৎ আমি আপনার দ্বারা সুরক্ষিত, হে রক্ষা, যা দানবরাজ মহাবলশালী বলি রাজায় বন্ধন ছিল, অতএব হে রক্ষা, এই অনুগামীকে রক্ষা করতে কখনো ব্যর্থ হবেন না। এরপর রাজার বা স্বামীর বা ভ্রাতার কর্তব্য ব্রাহ্মণদের সেবা, অন্ন, বস্ত্র, দক্ষিণা প্রদান করা। হরি বল। তো আমরা জেনে গেলাম যে এই সুতোটা কি দিয়ে তৈরি। শুধু কিন্তু সুতো নয়, কত কিছু মিক্স করতে হবে, ভগবান নিজে বলছেন যুধিষ্ঠির মহারাজকে, তাই না? তো এইগুলো মানতে হবে। আর আমরা এই দিন কি কি করব, দেখো, যারা আমিষ আহার গ্রহণ করো অবশ্যই কিন্তু এই দিন আমিষ আহার বর্জন করবে। খুব সকালে উঠে পড়বে, তো উঠে তারপরে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবে। যে কোনো পবিত্র নদীতে স্নান করতে পারো, যদি সেটা সম্ভব না হয় নিজের বাড়িতে নিজের স্নানাগারে 3 বার গঙ্গা বলে গঙ্গা স্নান করতে পারি। তো গঙ্গা স্নানের পর দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করে ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করব, তুলসী সেবা করব, ভগবানের বেশি করে সেবা করব। তারপরে যে রাখিগুলো সে নিজেই বানাও বা বাজার থেকে কিনে নিয়ে আসো, সেগুলো ভগবানকে নিবেদন করব। তারপর নিজেও গ্রহণ করতে পারি, নিজের যারা ছোট ভাই বোন আছে তাদেরকেও পড়াতে পারি, কারণ এটা মঙ্গলই হবে, যেহেতু ভগবানের প্রসাদী, তাই না? আরেকটা কথা, এই দিন কিন্তু দুপুর 12টা পর্যন্ত উপবাস রয়েছে, যেহেতু বলরাম জয়ন্তী রয়েছে। তো বলরাম এর উদ্দেশ্যে কিন্তু আমাদের ফাস্টিং করতে হবে দুপুর 12টা পর্যন্ত। 12টার পর আমরা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে পারি, ডাল, রুটি, সবজি যাই হোক ভগবানকে ভোগ লাগিয়ে চেষ্টা করবে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার। যদি সেটা সম্ভব না হয় তাহলে নিরামিষ গ্রহণ করবে, কেমন? তো এইভাবে এই রাখি বন্ধন পালন করতে পারো। ভগবানের বেশি বেশি করে ভগবানের গুণকীর্তন মহিমা করবো, ভগবানের বেশি করে জপ করব, তুলসী মহারানী বেশি করে সেবা করব, চেষ্টা করব নিজেকে সারাদিন ভগবানের সেবায় নিয়োজিত রাখার জন্য। ভগবানের জন্য সুগন্ধিত পুষ্পর মালা গাঁথতে পারি, তুলসী মালা গাঁথতে পারি, ভগবানের চরণে তুলসী অর্পণ করব, পুষ্প অর্পণ করব। যদি সম্ভব হয় নিকটবর্তী ইস্কন মন্দিরে গিয়ে যে কোনো আরতিতে আমরা যোগদান করতে পারি। তো মায়াপুরেও কিন্তু খুব সুন্দর হয় রক্ষাবন্ধন। যেহেতু সেদিন বলরাম জয়ন্তী, তো কৃষ্ণ বলরাম এরা থাকে এখানে, আলেখ্য বলছে মূর্তি থাকে, তো অনেকে রাখি এখানে এসেই পড়ায় বলরামকে, কৃষ্ণকে। তো এটা হচ্ছে ভগবানের প্রতি যার যার ভালোবাসা। তো তোমরা মায়াপুরে এসেও ভগবানকে নিবেদন করতে পারো রাখি, ঠিক আছে, আর কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে পারো। তো এইভাবে আমরা সারাটা দিন কৃষ্ণ ভাবনাময় হয়ে কাটাতে পারি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, রাখির সময়সূচি, রাখি পড়ার সময়সূচি আমি ভিডিও লাস্টে দিয়ে দিচ্ছি, তো সেই সময়ের মধ্যে তোমরা রাখি পড়াতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র এন্ড বি হ্যাপি। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।
তো এখন আমরা জানবো রাখি বন্ধন বা রক্ষাবন্ধনের সময়সূচি। তো পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী সম্পূর্ণ সময় হচ্ছে সকাল 5টা 11টা থেকে দুপুর 1টা 24 পর্যন্ত, কিন্তু অপরাহ্নকাল যেহেতু সর্বোত্তম তাই দুপুর 1টা থেকে 1টা 24 হচ্ছে সর্বোত্তম সময় রক্ষাবন্ধনের জন্য। দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের সম্পূর্ণ সময় হচ্ছে ভোর 5টা 47 থেকে দুপুর 1টা 24 পর্যন্ত, কিন্তু অপরাহ্নকাল সর্বোত্তম টাইম হচ্ছে দুপুর 1টা থেকে 1টা 24-এর মধ্যে। তো এইভাবে পরপর গোটা বিশ্বের সময়সূচি দেওয়া আছে রক্ষাবন্ধনের। তো তোমরা যে যেখানে থাকো, প্রেজেন্ট রয়েছো, যেখানে থেকে রক্ষাবন্ধন পালন করবে সেখানকার সময় তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। হরে কৃষ্ণা, রাধে রাধে।